নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি, বিতর্কিত উপদেষ্টাদের না রাখার দাবি। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গ্রেপ্তারে পরোয়ানা না থাকার যুক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঈদের তৃতীয় দিনে রাজধানীতে চলছে বর্জ্য অপসারণ, বিকালে কার্যক্রমের সমাপ্তি টানবে উত্তর সিটি। প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত পর্যটন কেন্দ্র, কক্সবাজারের সাগর পাড়ে উপচে পড়া ভিড়। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি, সেখানে বিতর্কিত উপদেষ্টাদের না রাখার দাবি দলটির। চ্যানেল 24-কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারালে তা হবে দুর্ভাগ্যজনক। সামনে এগোনোর কোনো সুযোগ নেই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। সংস্কার না নির্বাচন, কোনটি আগে? বর্তমানে যা টপ অব দ্য কান্ট্রি, এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে চ্যানেল 24 মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব, সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে, তাই না? সেটা তো আমরা কোনো সময় চাইনি। আমরা চাই সরকারকে সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে মূল জব আর কি। তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক। এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো পুরো আমাদের পুরো প্রক্রিয়াটাই এগোনোর কোনো সুযোগ নেই, এটা বিফলে যাবে। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। তার মতে, যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে, ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায়, বার্তায়, আচরণে, কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। এটা আমরা বিগত চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যেতে হবে নির্বাচনের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে কমিশন। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময়ের শেষে একথা বলেন এলজিআরজি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাষ্ট্রীয় অনাচারের প্রতিবাদ, দ্রোহের বহিঃপ্রকাশ কিংবা অসঙ্গতির স্বরূপ উন্মোচন, এমন বহু কারণেই দর্শক মনে ভাবনার খোরাক যোগায় রাজনৈতিক কার্টুন। তবে প্রতিবন্ধকতা যেন হাতে হাত ধরে হেঁটেছে কার্টুনিস্টদের সাথে, হোঁচট খেয়েছে শাসক থেকে শোষক হয়ে ওঠা শ্রেণীর কাছে। শিল্পীরা বলছেন, গণতন্ত্রের মসৃণ যাত্রাপথই এমন শিল্পের জন্য সহায়ক। সাদবিন শফিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। শহরের দেয়ালগুলো যেন কথা বলছে, সেখানে সেঁটে আছে দ্রোহ কিংবা প্রতিবাদী মুক্তির ভাষা, নয়তো শেকল ভাঙার গান। হাল সময়ের দেয়াল জুড়ে গ্রাফিতির এমন ব্যঞ্জনা থাকলেও প্রতিদিনের খবরে কোথায় সেই কার্টুনের অর্থবহ ছাপচিত্র, যেখানে প্রতি আঁচড়ে উঠে আসতো রাজনীতির চালচিত্র।
মত প্রকাশ ও বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে কার্টুনের পরিচিতি বিশ্বব্যাপী। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় রাজনৈতিক কার্টুনকে, যেখানে হাস্যরস আর ব্যঙ্গাত্মক রেখার মাধ্যমে তুলে ধরা হয় রাষ্ট্রের নানা অসঙ্গতি, সমালোচনার তীর ছোড়া হয় রাজনৈতিক নেতাদের দিকে। কার্টুনের তৈরি কিন্তু ফানি থেকে মুড থেকে। পলিটিক্যাল কার্টুন আপনি যেটা বলছেন পুরো মাত্রায় শুরু হয় কিন্তু 90 দশকে এরশাদ পতনের পরপরই বলা যায়। মানুষের যে একটা যুথবদ্ধ যে একটা ক্ষোভ মাঝে মধ্যে যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, ওইটার এক ধরনের ক্যাথারসিস বা কি বলা যায়, মানে শুধু এন্টারটেইনমেন্ট না, সচেতনতা। যেমন কিছু পার্সপেক্টিভে কার্টুন ফোকাস করে বা করতে পারে খুব সহজে, যেটা হয়তো অনেক বড় একটা লেখাতে মানে করাটা খুব ডিফিকাল্ট। বাংলাদেশের রাজনৈতিক কার্টুনের কয়েক দশকের যাত্রাপথটা বিভিন্ন সময় হোঁচট খেয়েছে ফ্যাসিবাদ তথা ক্ষমতাসীনদের চোখ রাঙানিতে, যে শূন্যতা বঞ্চিত করেছে পাঠক দর্শকদের। গ্লোবালি যদি আমরা দেখি, ওয়াশিংটন পোস্ট, ইকোনমিস্ট, তারপরে ডের স্পিগেল জার্মানির যেটা আছে, এরা পলিটিক্যাল কার্টুনগুলোকে বা পলিটিক্যাল স্যাটায়ারগুলোকে এত স্ট্রংলি প্রেজেন্ট করে, যেটা কিনা পুরো একটা রিপোর্ট পড়ার চেয়ে আরও বেশি শক্তিশালীভাবে দেখা যায়। সাধারণ মানুষ যারা পত্রিকা পড়ার সেই সুযোগগুলো পায় না, তারা সেই কার্টুনের মাধ্যমে সাধারণ লাইফগুলোতে রিলেট করতে পারে। পুরো শিক্ষার্থী সমাজ আমরা চাই যে এই পলিটিক্যাল যে আমরা স্যাটায়ার যেটাকে বলি, এটা আবারও আসুক এবং এটা নিয়ে আমরা একটা গঠনমূলক সমালোচনা চাই। এবং কমেডি অ্যাক্টিং। কার্টুনিস্টরা বলছেন গণতন্ত্র আর সুশাসনের সাথে নিবিড় যোগসূত্র আছে রাজনৈতিক কার্টুনের। এর নাতিদীর্ঘ যাত্রায় সবচেয়ে খারাপ সময় গেছে গেল এক যুগ, এমনকি আশা নিরাশার দোলাচলে দুলছে এর ভবিষ্যৎ। তখন ওই সংবাদপত্রের উপর চাপ ছিল, সরকারের বিরুদ্ধে বলা যাবে না, কোনো দুর্নীতি সম্পর্কিত কোনো সংবাদ ছাপানো যাবে না, আমরা তো কার্টুন করতে পারবো না, কারণ সম্পাদক নিজেই ভয় পান। দমন পীড়নের ব্যাপারটা রয়ে গেছে, যেখানে গুম খুনের ব্যাপার রয়ে গেছে। এরপরে তো আমাদের তো জানটা আগে, কথা বলবো তো পরে। গণতান্ত্রিক যে ব্যবস্থা, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে 5 বছর পরে চাইলে মানুষ যদি চায়, মানে ভোটাধিকার যদি থাকে, এটা পরিবর্তনের একটা সুযোগ যদি মানুষ পায়, তাহলে এটা সমুন্নত থাকবে। কিন্তু এটা যদি দুর্নীতি, অনিয়ম কিংবা অর্থনৈতিক বা রাজনৈতিক টানাপোড়েন, কার্টুনের ভাষায় নির্ভয়ে ফুটে উঠবে আরও শক্তিশালী হয়ে, সাধারণের মনোজগতে যোগাবে ভাবনার খোরাক। তা কেবল চাওয়াই নয়, বরং শিল্পের দায় হিসেবে দেখছেন শিল্পীরা। আপনি ভাবছেন যদি কিছু হয়, এটা কিন্তু। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গত রাত 2:45-4 দিকে থাইল্যান্ড থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামিয়ে আনা হয় আব্দুল হামিদকে। বিমানবন্দর ছাড়েন রাত 3টার দিকে। গত 8 মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংকক যান তিনি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। এদিকে ওয়ারেন্ট না থাকায় বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঈদের তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির কিছু এলাকায় জমে আছে কোরবানির বর্জ্য। পুরান ঢাকার নাজিরা বাজার, বংশাল, ধোলাইখালে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য, ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ। আজ এসব এলাকায় কোরবানির পশু জবাই হতে দেখা গেছে। কয়েকটি এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা দেখা যায়। তারা বলছেন অনেকে অসচেতনভাবে যেখানে সেখানে ময়লা ফেলছেন, এতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে বর্জ্য অপসারণে। তবে দক্ষিণ সিটি দাবি করছে আজ বিকেলের মধ্যে কোরবানির বর্জ্য পুরোপুরি অপসারণ করা হবে। এদিকে উত্তর সিটিতে এবছর 20,000 টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, নেওয়া হয়েছে ল্যান্ডফিলে। দর্শক, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে ঢাকা উত্তর সিটির বাড্ডা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন? সাদিয়া, এটি উত্তর সিটির বাড্ডা এলাকার একটি বর্জ্য রাখার একটি স্টেশন। এখানে শহরের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ভ্যানে করে এবং বড় ট্রাকগুলোতে করে ময়লা এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হবে আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হবে এবং বিকেলের মধ্যে এটি শেষ করা সম্ভব হবে
বলে জানিয়েছেন এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এটি জানিয়েছেন। এছাড়া উত্তর সিটি কর্পোরেশন যেটি বলছে তারা আজকে বিকেল ৩টার মধ্যে বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা হবে মর্মে তারা কিন্তু বিকেল ৩টায় এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের কিন্তু সমাপ্তি ঘোষণা করবেন। আমরা আজকে আদাবর এবং ফার্মগেট এবং অন্যান্য যে সকল জায়গায় গিয়েছি সেখানে আমরা যে চিত্র দেখেছি বাসাবাড়ির সামনের যে জায়গাগুলোতে সেগুলো কিন্তু বর্জ্য আমরা দেখতে পাইনি এবং সেখানে অনেক বাসার সামনে আমরা দেখেছি যে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু ছোট ছোট গাড়িগুলোতে করে এবং কিছু ট্রাকে করে বর্জ্য নিয়ে আসা হচ্ছে এই স্টেশনে, কারণ দু একটি জায়গায় যে বিক্ষিপ্তভাবে ময়লা ছিল এবং ঈদের পরের দিনের যেগুলো কুরবানি হয়েছে সেগুলোর যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং পরিচ্ছন্নতা কর্মীরা বলেছে যে এই বর্জ্যগুলো বিকেলের মধ্যেই ল্যান্ডফিলে নেওয়া হবে এবং শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হবে এবং এবছর যে ২০,০০০ টন বর্জ্য অপসারণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঠিক প্রায় সেরকমই কিন্তু বর্জ্য তারা অপসারণ করেছে এই উত্তর সিটি থেকে এবং আজকে ৩টার দিকে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে এবং এই বর্জ্যগুলো আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হবে। সাদিয়া, এই ছিল বাড্ডা থেকে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ খবর। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বাড্ডা এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুর ১টার খবরে। দর্শক, কোরবানির পশুর চামড়া সংগ্রহ শেষে সাভারের ট্যানারিগুলোতে চলছে প্রক্রিয়াজাত করার কাজ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, বিস্তারিত জানাবেন। সারা দেশের কোরবানির যে পরিস্থিতি, চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং বিস্তারিত নিয়ে আজকে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান এসেছিলেন সাভারের চামড়া শিল্পনগরীতে। তার সাথে কিন্তু ছিলেন বিসিকের চেয়ারম্যান এবং শিল্প সচিব সহ ঊর্ধ্বতম যে সমস্ত কর্মকর্তা রয়েছে। মোটামুটি সারা দেশের একটি সামারি কিন্তু এখানে আলোচনা করেছেন। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া নিয়ে। আপনি জানেন যে এই 10 দিন পর্যন্ত কিন্তু কাঁচা চামড়া এই ট্যানারি শিল্পনগরীতে, সাভারের শিল্পনগরীতে ঢাকার বাহির থেকে চামড়া আসা নিষিদ্ধ করা হয়েছে এবং সেইভাবে কিন্তু কাজ হচ্ছে। 30,000 মেট্রিক টন লবণ কিন্তু বিভিন্ন মাদ্রাসায় সরবরাহ করা হয়েছে, এটি নিয়েও আলোচনা হয়েছে। তারা দেখেছেন যে বিভিন্ন মাদ্রাসায় যে চামড়ার যে প্রক্রিয়াজাতকরণ সেটি কিন্তু তারা বলছিলেন যে যথাযথভাবে প্রক্রিয়া হয়েছে। তবে লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে শিল্প মালিক এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যেমন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে লক্ষ্যমাত্রা প্রায় 1 কোটি চামড়া সরবরাহ করার কথা ছিল, কিন্তু এ পর্যন্ত 85,000 মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু 10% কোরবানি কম হওয়ায় এখন পর্যন্ত 75 লক্ষ চামড়া সংরক্ষণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেটি সফলভাবে শেষ হয়েছে বলে কিন্তু চামড়া শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে শিল্পপতিরা, তারা জানিয়েছেন। অপু, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওয়াহাব। চামড়া শিল্পের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার। সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে একথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এবার সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। ঈদের টানা ছুটিতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে নানা বয়সী পর্যটকদের ভিড়। কেউ পানিতে নেমে সাঁতার কাটছেন, কেউ মেতেছেন আড্ডায়। সপ্তাহের বাকি দিনগুলোতে জনসমাগম আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। পাহাড়কন্যা বান্দরবানেও পর্যটকদের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত সহ বিভিন্ন স্পটে। ভ্রমণ পিপাসুদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদ বিনোদনের খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন? আপনার পেছনে অনেক কি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যটকরা কি বলছেন জানাবেন।
সাদিয়া, আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জের বুলাগঞ্জের সাদা পাথরে। পাহাড়, পানি এবং পাথরের সংমিশ্রণ, এই কারণে এটা আসলে সাদা পাথর নামে আসলে পরিচিত। গতকাল থেকে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ঈদের আনন্দে আসলে উপভোগ করতে। এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন ঘুরতে। এবং আমরা এখানে যারা পর্যটক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের এই লম্বা ছুটিতে তারা আসলে সিলেটের বেশ কয়েকটি পর্যটন স্পট ঘুরবেন। সিলেটের রাতারগুল, বিছানাকান্দি, জাফলং ছাড়াও চা বাগান রয়েছে, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ মাজার রয়েছে। মানুষ কিন্তু একটু সময় পেয়েছে, তারা পরিবার পরিজন নিয়ে আসছেন। এবং আপনি নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন। এটা যেহেতু সীমান্ত গেছে, এটার পাশে কিন্তু মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়টি খুবই মাথায় রাখতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যারা দর্শনার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা মাইকিং করছেন। তারা বলছেন যে শূন্য লাইন যাতে কোনো পর্যটক ভুলক্রমে অতিক্রম করতে না পারেন, সেজন্য তারা বারবার তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করছেন। এবং মানুষ কিন্তু বিজিবির সদস্যরা যে নির্দেশনা দিচ্ছেন তাদের কথা অনেকেই শুনছে, আবার অনেকেই আসলে শুনছে না। সব মিলিয়ে আসলে বলা যায় যে মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে যখন আসেন তারা আসলে নিজেদের বেস্ট সময়টি আসলে পার করতে চান। তো সিলেটের আরও যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলোর খবরও হয়তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আগামীকালও আসলে বন্ধ রয়েছে, মানুষ কিন্তু সিলেটে আসতেই শুরু করেছেন। এই স্পটে কিন্তু বিকাল 5টা পর্যন্ত মানুষ অবস্থান করবেন বলে আমাদেরকে এখানে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সাদি, আমার কাছে এই ছিল সিলেটের সাদা পাথর এলাকা থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন।